আচ্ছা, যারা এক্সট্রা ক্লাস দেওয়ার জন্য কান্নাকাটি করছে ওদেরকে আমি বলি আমার লজিকটা কি ছিল। সেটা হতেছে বিক্রিয়া ক্রম টপিকটা আসলে একটু ট্রিকি, এটা তো অলরেডি টের পাইছো তাই না? So, আমার কাছে মনে হয়েছে তোমাদের যদি এক্সট্রা ক্লাসটা আজকে না নিয়ে এটা যদি হচ্ছে ওই যে আবার সেই শনিবারে নেই, তাহলে তোমরা ভুলে যাবা। ক্রমতে যা যা পড়াইছিলাম সেগুলো হচ্ছে মনে রাখতে পারবা না। এই জন্য ভাবছি যে ঠিক আছে আজকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেই। তাহলে হতেছে আহ আচ্ছা, এটা 4টা ক্লাস করছি, ঠিক আছে। তাইলে তোমাদের মনে থাকবে সবকিছু, এবং আমাকে নতুন করে আবার হচ্ছে ওই পেছনের গুলো আবার রিভিশন দেওয়ানো লাগবে না, বুঝছো? তো যেহেতু তোমরা ভুলে না যাও তার জন্য আজকে আজকে এক্সট্রা ক্লাস একটু নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই ক্লাসের পরে আগামী শুক্রবার তোমাদের হচ্ছে একটা পরীক্ষা। তো সেই পরীক্ষাটা হচ্ছে এটা শেষ না হলে পরীক্ষাটা নিতে পারছি না, মানে অনেকগুলো জায়গায় যদি আজকের এক্সট্রা ক্লাস না নিতাম অনেক জায়গায় আটকে যেতা। একটা হইতেছে তোমরা ক্রমটা বই থেকে পড়তে পারতা না, শেষ করে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের তো বই পড়তে নাই করছি। আবার হচ্ছে ভুলে যেতা শনিবার পর্যন্ত। আবার হচ্ছে দেখা যাবে আমি এটা পরীক্ষা নিব, ওই যে বলছিলাম চ্যাপ্টারের পার্ট হচ্ছে কয়েকটা। তো আজকে ক্লাস হইলে সেকেন্ড পার্ট শেষ। তাহলে প্রথম পার্ট গ্রিন কেমিস্ট্রি, আর এই পার্ট হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স। এই দুটো পার্ট শেষ হয়ে গেলে গ্রিন কেমিস্ট্রিতে আসলে খুবই 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 আগডম বাগডম। তো আজকের পার্ট শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা একটা পরীক্ষা নিব আর কি, বুঝছো? আরেকটা জিনিস, তখন কে জানি বলছে যে আমি নাকি অনেক রাগ করি, আমাকে নাকি প্রশ্ন করতে ভয় পাই, কে সেটা? এই আমি কই রাগ করি? কি বলছে প্রশ্ন করতে ভয় পায়? না, এরকম কিছু না, প্রশ্ন করবা ক্লাসে, কেন প্রশ্ন করবা না? বা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য খুশি হয়েছে। এক্সাম হবে হচ্ছে শুক্রবার। শুক্রবারে ভাবছিলাম যে হচ্ছে তোমাদের ক্লাস টাইমে এক্সাম নিব, কিন্তু ক্লাস টাইমে নিব না, ক্লাস টাইমে ক্লাসই হবে। আমরা এক্সাম টাইমে আলাদা করে এক্সাম নিব শুক্রবারে, আগে থেকে বলে রাখছি, মনে রেখো সবাই। আগের ক্লাস যদি না করো তাহলে তোমার জন্য আল্লাহ হাফেজ, তুমি চলে যাও। আগের ক্লাস না করলে এই ক্লাসে ট্রাস্ট মি তুমি কিচ্ছু বুঝবা না, মানে হাইলি হাইলি রেলেভেন্ট ক্লাস গতকালকের ক্লাস আর আজকের ক্লাস। ফ্রাইডেতে এক্সট্রা ক্লাস না, ফ্রাইডেতে পরীক্ষা, শনিবারে ক্লাস। তোমাদের আর এক্সট্রা ক্লাস হচ্ছে না, এক্সট্রা ক্লাস এই উইকে আর হচ্ছে না। এক্সাম হবে হচ্ছে শনিবার, এবং হচ্ছে শনিবার রাত তোমাদের ক্লাস টাইমে 8টা। বা এক্সাম গুলো পরে দেওয়া যায় না? আহ, এটা একটু দেখেন, কলেজে এক্সাম চলতেছে তাই পড়তে পারতেছে না। এক্সাম পরে দিলে আবার সেই জমে যায়, বুঝছো? মানে দিন শেষে আসলে নিজেকে পুশ করতেই হয়, তুমি নিজেকে পুশ না করলে তুমি আগাবা না, বুঝছো? টপিক হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত। আজকের ক্লাস পর্যন্ত এক্সামের সিলেবাস। আবারও বলি, শুরু থেকে এই চ্যাপ্টারে আজকে 5 নম্বর ক্লাস না, আমাদের 4টা ক্লাস হয়েছে, 5 নম্বর ক্লাস পর্যন্ত এক্সামের সিলেবাস। সো এইটুকু হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস। আর পরীক্ষার নাম্বার কত হবে, যদি কেউ পরে জয়েন করে থাকো পরীক্ষায় কেমনে দিবা, সবই তোমাদের ফুয়াদ ভাইয়া বলে দিবে। ওকে, আমরা একটু গত ক্লাস সংক্ষেপে রিভিউ করে দেই। দেখতে দেখতে এই চ্যাপ্টারের 5 নম্বর ক্লাস হয়ে যাচ্ছে। তোমাদের কাছে মনে হয় না যে সেই দিন কোর্স শুরু করছি, এই যে সেই দিন? এবং দেখবা যে আমাদের কোর্স কিন্তু আর খুব বেশি দিন লাগবে না ফার্স্ট পেপার শেষ হইতে। কারণ ওই যে প্রথম যে চ্যাপ্টারটা কি বলে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দেখবা এটা সর্বোচ্চ 2 ক্লাস লাগবে, 2 ক্লাস বা সর্বোচ্চ 3 ক্লাস। আর কর্মমুখী রসায়ন সর্বোচ্চ 3 ক্লাস। সো এগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই টেকনিক্যালি হতেছে ফার্স্ট পেপার অলমোস্ট শেষ হয়ে যায়। সো দিন শেষে তোমার ইন্টার লাইফেও তোমার কাছে মনে হইতেছে সেই দিন ভর্তি হয়েছে, সেই দিন ভর্তি হয়েছে। দেখবা 1 বছর পরেই তোমরা টেস্ট প্রি টেস্ট অ্যাডমিশন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো। তো সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে যায়। আমরা গত ক্লাসটাকে আমি একটু ধীরে সুস্থে রিভিউ করে দিব, কারণ গত ক্লাসে অনেকের কাছে কঠিন লাগতে পারে। গত ক্লাসে আসলে কেমিস্ট্রি কম পড়াইছে, ম্যাথমেটিক্স বেশি করাইছে। আমাদের টপিক ছিল একটা বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব। সো বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে উৎপাদন। একজন বলতে পারে সেকেন্ড পেপার আপনার সাথে সাথে করলে কি অন্যদের থেকে পিছিয়ে পড়বো, মানে অনেকেই তো শুরু করেছে। না, তোমার কাছে মনে হয় আসলে তুমি পিছাবা? মোটেও না। কেন মোটেও না? তোমাদের তো ফার্স্ট ইয়ার শেষ হওয়ার তো অনেক দেরি আছে। কিন্তু তোমাদের ফার্স্ট পেপার কোর্স কখন শেষ হচ্ছে? টেকনিক্যালি তোমাদের 6 মাস বা 7 মাসের মধ্যে শেষ হচ্ছে। যদি মাঝখানে জুলাই আগস্টের ওই ক্লাসগুলো মিস না হইতো, তাহলে কিন্তু তোমরা টের পাচ্ছ যে তোমাদের আরো 1.5 মাস আগে শেষ হয়ে যেত, মানে এতদিনে শেষ হয়ে যেত। তো এত বড় হচ্ছে আন্দোলন হবে, সরকার পতন হবে, আমরা অনেকগুলো ক্লাস নিতে পারবো না, এগুলো তো আসলে আমরা তখন ভাবি নাই। তো আমার প্ল্যানে ছিল যে এই যে এখন নভেম্বর চলে, তো ডিসেম্বরের আগে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল, বাট সেটা হয়নি। আর আমার কাছে মনে হচ্ছে সেটা এই মুহূর্তে দরকারও নাই। তার জন্য আমি খুব বেশি তোমাদের এক্সট্রা ক্লাস নিচ্ছি না। সো কেমিস্ট্রি তুমি আমার উপরে ছেড়ে দাও, একেবারে সময় মতো, বরং সময়ের আগে ভাগেই তোমার শেষ হবে। দেখবো আমরা এরকম স্টেডি ওয়েতে আগাবো, স্লোলি আগাবো, সেকেন্ড পেপারে এরকমই আগাবো, বাট বাকি সবার থেকে অনেক আগে ভাগে শেষ হবে।
সো বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব আছে, উৎপাদের কিন্তু নাই, যদি থাকে সেটা বিক্রিয়ক। আর এই যে প্রভাব আছে কি নাই, কতটুকু আছে, কিভাবে আছে, সেটা কিসের উপরে ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে হইতেছে রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম কি জিনিস দেখাইছিলাম? কোন কোন বিক্রিয়া আছে রেটটা বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না, কোন বিক্রিয়া আছে সমানুপাতে পরিবর্তন হয়, কোন বিক্রিয়া আছে বর্গের সমানুপাতে পরিবর্তন হয়। সো এটাকে আমরা ইন জেনারেল দেখাইছিলাম যে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক। আবারও বলছি, একটা বিক্রিয়ার হার একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, সেটাকে আমরা বলি হইতেছে বিক্রিয়ার ক্রম। যদি সেখানে একাধিক বিক্রিয়ক থাকে, তাইলে সেই একাধিক বিক্রিয়কের যে পাওয়ার গুলো আছে বা সূচকগুলো আছে বা যে ঘাত আছে, ঘাত বলে সূচক বলে পাওয়ার বলে সবই একই, সেই পাওয়ারগুলোর যোগফলের সমানুপাতিক। আর এইটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রেজাল্ট। কখনো কোনো বিক্রিয়া দেখে বা বিক্রিয়ার যে সমতাকৃত সমীকরণ দেখে একটা বিক্রিয়ার হার বা ক্রম বলা সম্ভব না। এরপরে তোমাদেরকে বলছিলাম দেখো, রেট নিচ্ছি, কনসেন্ট্রেশন নিচ্ছি, কনসেন্ট্রেশনের সাথে রেট বাড়ে নাই, রেট কনস্ট্যান্ট, মানে কি রেট কনসেন্ট্রেশনের ধার ধারে না, এটা শূন্য ক্রম। এই গ্রাফটা খেয়াল করো, সমানুপাতে বাড়ছে, এটা প্রথম ক্রম। এটা বর্গের সমানুপাতে বাড়ছে, দ্বিতীয় ক্রম। তারপরে তোমাদেরকে বলছিলাম যে হইতেছে এইরকম একটা ম্যাথ দেখাইছিলাম যে এরকম একটা ম্যাথ আমার কাছে এ বি সি দেওয়া আছে, সেখান থেকে বের করতে বলছে বিক্রিয়ার ক্রম কত। সো আমি যখন এগুলো চেক করব তখন এই যে একটার ঘনমাত্রা স্থির রেখে একটাকে ডাবল করে দেখলাম রেট পরিবর্তন হইল না। সো এই টাইপের যখন হচ্ছে আমরা দেখব, তখনই হইতেছে আমাকে একটাকে স্থির রেখে আরেকটাকে দিয়ে আমাকে দেখতে হবে রেট কেমনে পরিবর্তন হয়। যেমন প্রথম দুইটা রোতে এ স্থির, তখন বি দিয়ে দেখছি। আবার দেখো 1 নম্বর এবং 3 নম্বর রোতে বি স্থির, এ দিয়ে চেক করছি। আমি বিশ্বাস করি তোমরা বাসায় বসে অবশ্যই ম্যাথগুলো দেখছো। এই ম্যাথটা হুবহু সেম সেম এক কালার, খালি ওর থেকে একটু এক্সটেন্ডেড ভার্সন। যে এই যে এটাকে স্থির রেখে এটা চেক করছি, আবার এটাকে স্থির রেখে এটা চেক করছি। ইজি পেজে। আচ্ছা, আমাকে একটা বড় প্রশ্ন করছে, আমি একটু প্রশ্নটা পড়ি। নোমান জিজ্ঞেস করছে, ভাই সেকেন্ড পেপার ব্যাচে আছি, এরপরে যখন লাইভ ক্লাস নেবেন তখনকার কন্টেন্ট কি পরিবর্তন হবে নাকি 25 ব্যাচের মতনই থাকবে? সেকেন্ড পেপার থেকে প্রথম ও তৃতীয় অধ্যায় শেষ করছি তাই আছে। ভালো প্রশ্ন। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হইছো, তোমাদের সবাইকে কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল যে সেকেন্ড পেপার কোর্সটা কিন্তু শুধু রেকর্ড। এটা এটা কখনোই হইতেছে আমি বা আমার সাথে যারা কাজ করে এখানে কেউ কিন্তু হইতেছে এখানে কোনো লুকোচুরি করে নাই, সবাইকে বলেই দেওয়া হয়েছে সেকেন্ড পেপার কোর্সটা শুধু রেকর্ড থাকবে। এটা কাদের জন্য দেওয়া ছিল? যাদের কলেজে সেকেন্ড পেপার এখন পড়াচ্ছে। তোমাদের অনেক কলেজে 2 পেপার একসঙ্গে পড়াচ্ছে, কিন্তু আমি 2 পেপার একসঙ্গে পড়াই না, আমি পড়ানো পছন্দও করি না। তো তারা কি করবে? তারা কি এখন আমার জন্য বসে থাকবে? ওদের জন্য আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হতেছে, যারা তোমরা রেকর্ড কোর্সে ভর্তি হইছো, তারা হচ্ছে পরে যদি লাইভ কোর্স হচ্ছে না পড়ে বা না করে তাহলে কোনো সমস্যা কিনা? উত্তর হচ্ছে না। তাইলে কোনো সমস্যা নাই। তুমি এইটা করে ভালো মতো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, প্যারা নিও না, ঠিক আছে? সো আমরা একটা রিঅ্যাকশন দেখাইছিলাম যে এখানে এ থেকে বি তৈরি হয়। সো এ থেকে যখন বি তৈরি হয়, মানে এটা হচ্ছে, এই আইডিয়াটা আমার মাথায় আসছে অফলাইনে যখন আমি পড়াইতাম। এখন তো আমি আর অফলাইনে পড়াই না, একটা সময় কিন্তু পড়াইতাম মতিঝিলে। তো অফলাইনে হয়তো কি, ওখানে তো বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আসতো। সো কারো দ্বিতীয় অধ্যায় লাগবে, কারো তৃতীয় অধ্যায় লাগবে, কারো চতুর্থ অধ্যায় লাগবে, এরকম হয়তো আর কি। এখন অফলাইনের স্টুডেন্টরা হচ্ছে ওরা তো আসলে অনলাইনে আসতেও চায় না, অনলাইনে ক্লাস করতেও চায় না। তখন আমি খুব পেইন খাইতাম, খুব পেইন খাইতাম, মানে হইতেছে ওদেরকে রেকর্ড দিলে হইতো না। ওরা বলতো যে ভাই রেকর্ডই যখন করবো আপনার কাছে অফলাইনে কেন পড়ি। পরে অনেক পেইন খাইছি, এই পেইনের জন্য মেইনলি আমি অফলাইন পড়ানো ছেড়ে দিচ্ছি। অফলাইন একটা পেইন, এমনিতে আমার সময় নাই আসলে, বাট স্টিল তখন আমি এই জিনিসটা ফেস করছি যে এক এক কলেজের এক এক সিলেবাস, সবার কলেজের সাথে সবার সিলেবাস মিলবে না। আবার ধরো এই কলেজের সিলেবাসের সাথে মিললে অনেকে বলে ভাইয়া ওদেরকে বেশি পছন্দ করে, ভাইয়া মনে হয় আমাদেরকে পছন্দ করে না। আবার ওদের কলেজের সাথে মিললে এরা মনে করে ভাইয়া মনে হয় ওদেরকে বেশি পছন্দ করে। ওকে, তো তোমাদেরকে একটা বিক্রিয়া দেখাইছিলাম যে এ থেকে বি তৈরি হইতেছে। সো এ থেকে যদি বি তৈরি হয়, আমি ধরে নিলাম একেবারে 0 সেকেন্ডে আমি বিক্রিয়কের ঘনমাত্রা এ ছিল, উৎপাদের ঘনমাত্রা 0। টি সেকেন্ডে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা a মাইনাস এক্স, উৎপাদের ঘনমাত্রা হচ্ছে এক্স। তারপরে আমরা ক্যালকুলাস করে আগডুম বাগডুম অনেক কিছু করে 3টা সমীকরণ বের করছি। এই 3টা সমীকরণের, এই মুখস্থ করছে সবাই? মুখস্থ করতে বলছিলাম কিন্তু। শূন্যক্রম বিক্রিয়ার কে সমান এক্স বাই টি, প্রথম ক্রম বিক্রিয়ার কে সমান 1/t ইন্টু ln a বাই a মাইনাস এক্স, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 1/t ইন্টু এক্স বাই a ইন্টু a মাইনাস এক্স। এগুলো যেন ঠোঁটে লাগায় থাকে।
ওই যে ছোটবেলা থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেরকম মুখস্থ এগুলো ওরকম মুখস্থ থাকা লাগবে। তারপরে হইতেছে টি হাফ সমান হইতেছে এখানে এ বাই টু কে, টি হাফ মানে অর্ধায়ু, এখানে টি হাফ সমান এল এন টু বাই কে, এখানকার টি হাফ সমান অন বাই এ কে, অন বাই আক, এমনি মনে রাখবা। তারপরে দেখছি কে এর তিনটা একক, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার তার ইনভার্স ওয়ান পার সেকেন্ড। আমি যদি ইন জেনারেল ফর্মুলা দেখাই, মোল পার লিটার ওয়ান মাইনাস এন ইন্টু পার সেকেন্ড, এখানে এন হইতেছে কি বিক্রিয়ার ক্রম। তারপরে তোমাদের তিনটা গ্রাফ দেখাইছিলাম যে শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা লিনিয়ারলি একেবারে শেষ হয়ে যায়, কারণ যত তুমি নিচে নামতেছো বিক্রিয়ক কমতেছে, আর বিক্রিয়ক এবং অর্ধায়ু যেহেতু সমানুপাতিক, মানে বিক্রিয়কের ঘনমাত্রা অর্ধায়ু সমানুপাতিক, তাহলে সময়ের সাথে সাথে বিক্রিয়ক কমে অর্ধায়ু কমে, বিক্রিয়ক কমে অর্ধায়ু কমে। এই যে বিক্রিয়ক কমতেছে অর্ধায়ু কমতেছে, বিক্রিয়ক কমতেছে অর্ধায়ু কমতেছে সময়ের সাথে সাথে শূন্যক্রমের বিক্রিয়াতে। এবং যেহেতু শূন্যক্রম বিক্রিয়াতে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, সো বিক্রিয়ক কমে গেলেও হার কমে যাচ্ছে না, এই জন্য সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। এরপরে দেখি প্রথম ক্রম কি হয়, টি হাফটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে বিক্রিয়ক কমুক অথবা বাড়ুক যাই হোক না কেন, টি হাফ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা সেম আছে। এবং আমি যদি গ্রাফটা নিই তাহলে দেখো সুন্দর একটা কার্ভ হয়, দ্বিতীয় ক্রমের কার্ভটা আগে বাঁকা হয়ে যায়। সো তিনটা কার্ভকে আমি কম্পেয়ার করে দেখাইছি যে এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। এবং শূন্যক্রম বিক্রিয়াতেই সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, মানে বিক্রিয়াটা যদি একমুখী হতো তাহলে সব বিক্রিয়ক উৎপাদে পরিণত হতো। প্রথম ক্রম হয় না, দ্বিতীয় ক্রম হয় না, তৃতীয় ক্রম হয় না, ইভেন অন্য কোনো ক্রমের বিক্রিয়াই সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, একসময় বিক্রিয়া স্লো হয়ে অলমোস্ট থেমে যায়। ওকে, এবার প্রথম ক্রম বিক্রিয়া নিয়ে আমরা একটু আলাদা করে কথা বলবো, কারণ প্রথম ক্রম বিক্রিয়া সব থেকে কিউট ক্রম, বুঝছো? কিউট। আগে এই কিউট নিয়ে কথা বলার আগে তোমাদেরকে একটু বলতে চাই, ফিজিক্সে পরমাণুর ভাঙন ওই চ্যাপ্টারটা কি পড়ছো? কেউ পড়ো নাই? ওই যে ফিজিক্সে টি হাফ নিয়ে একটা চ্যাপ্টার ছিল। আহ আচ্ছা, তাইলে ঠিক আছে, তাহলে দরকার নাই, এটা আমাদের এখন দেখানোর দরকারই নাই। সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি, ফিজিক্সে তোমরা হচ্ছে এরকম একটা ফর্মুলা পড়বা, বুঝছো? এন সমান হইতেছে এন নট ইন্টু, যাই হোক ওটা এখন আমাদের দরকারই নাই। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটাকে একটু চেঞ্জ করব, সমীকরণ হইতেছে এইটা, যে কে সমান হইতেছে ওয়ান বাই টি ইন্টু এল এন এ বাই এ মাইনাস এক্স। যাই হোক, তাহলে আমরা একটা আর গুণন করি, কে টি সমান হইতেছে এল এন এ বাই এ মাইনাস এক্স। হ্যাঁ, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তাহলে দেখো তো এই লাইনটা বুঝো কিনা, আমি এখানে মাইনাস কেটি দিব, আর এখানে এল এন, উপরে এ মাইনাস এক্স, এখানে এই বুঝছো কি করছি, এ মাইনাস এক্স এর উপরে উঠাইছি। হ্যাঁ বলতেছি বলতেছি, এ মাইনাস এক্স এর উপরে উঠাইছি, এর নিচে নামাইছি, তার জন্য এখানে একটা কি হয়েছে, মাইনাস হয়েছে। এবার তোমরা কি জানো যে এই পাশের এলএন এই পাশে গেলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি দাঁড়ায়। ই টু দি পাওয়ার মাইনাস কেটি মানে এক পাশের এলএন ওই পাশে গেলে ই বেজ হয়ে যায়, সমান এখানে কি থাকে, এখানে থাকে হইতেছে এ মাইনাস এক্স বাই হইতেছে এ। তাহলে ই টু দি পাওয়ার, আবার বলে, এটা কিন্তু ম্যাথমেটিক্স এর নিয়ম। শোনো, এ মাইনাস এক্স কে আমি ধরলাম হচ্ছে সি, ঘনমাত্রা তো সি দিলাম আর কি, আর এটাকে আমি সি নট দিলাম, সি নট মানে শুরুতে ঘনমাত্রা, জাস্ট সিম্বল গুলো পরিবর্তন করছে। এ মাইনাস এক্স কে ধরছি সি, আর এটাকে ধরছি হচ্ছে সি নট, সি মানে টি সময় ঘনমাত্রা, আর সি নট হইতেছে শুরুতে ঘনমাত্রা। তাহলে ইকুয়েশন দ্বারাই হইতেছে এইটা, সি সমান সি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। প্রথম ক্রম বিক্রিয়ার তুমি যে সমীকরণটা জানো বা তুমি যে সমীকরণটা শিখছো, সেই সমীকরণকে একটু সাইজ করলে কাটছাট করলে এরকম হয়। এবার আসি, তোমরা যদি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়তা তাহলে সেইখানে হইতেছে এরকম একটা ইকুয়েশন তুমি পড়বা, মিলাই নিও। ওইখানকার ইকুয়েশন হইতেছে নিউক্লিয়ার ভাঙন আর কি, এন সমান হইতেছে এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। নিচেরটা তোমরা পড়বা হচ্ছে ফিজিক্সে, কিসের জন্য, নিউক্লিয়ার ভাঙনের জন্য। এই এনটা হইতেছে টি সময় পরে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এন নট মানে শুরুতে পরমাণুর সংখ্যা,
মাইনাস ল্যামডা হইতেছে ওখানে ক্ষয় ধ্রুবক, আমাদের কি হচ্ছে হার ধ্রুবক, একই জিনিস। মানে এটা দিয়ে কি প্রমাণ হয় জানো? তুমি দেখছো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের সূত্রটা আমাদের প্রথম ক্রম সূত্র, একই সূত্র, খালি ওইখানে সংখ্যা নিয়ে ডিল করা হয়। ওইখানে সংখ্যা, আচ্ছা এসএসসি তে পড়ছো তাহলে তো গুড জোস। ওইখানে সংখ্যা নিয়ে ডিল করে আর এখানে ঘনমাত্রা নিয়ে ডিল করে, একই তো কথা। তা আমি বলতে চাচ্ছি তেজস্ক্রিয় ভাঙনের সূত্র প্রথম ক্রম সূত্রের সাথে মিলে যায় না? তার মানে তেজস্ক্রিয় ভাঙন একটা কোন ক্রমের বিক্রিয়া? একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তেজস্ক্রিয় ভাঙন কোন ক্রমের বিক্রিয়া? প্রথম ক্রমের বিক্রিয়া। এই জন্য তেজস্ক্রিয় ভাঙন কি কখনো শেষ হয়? এই তোমরা শুনছো না যে হিরোশিমা নাগাসাকিতে এখনো বিভিন্ন শিশু জন্মায় বিকলাঙ্গ? এরকম তো শুনছো যে হিরোশিমা ওই যে 1945 সালে ভাই বোমাটা ফেলা হয়েছিল, 6 আগস্ট 9 আগস্ট। সো হিরোশিমা নাগাসাকিতে সেইখানে এখন পর্যন্ত রেডিয়েশন পাওয়া যায়। অথবা হচ্ছে তোমরা চেরনোবিলের নাম তো শুনছো, চেরনোবিল 1986-এ। চেরনোবিল হতেছে এখন বর্তমান হতেছে ইউক্রেন, ইউক্রেনের একটা শহর ছিল আর কি। সেই শহরটা একটা পরমাণু বিদ্যুৎ ছিল, আমাদের দেশে যেটা একটা হচ্ছে আর কি, রূপপুর, ঈশ্বরদী, পাবনাতে। সো ওইখানে একটা বিস্ফোরণ হয়েছিল, সেই শহরটা এখন পর্যন্ত মানুষ বসবাস করতে পারে না, সেখানে এখন পর্যন্ত রেডিয়েশন আছে। কারণ দিস ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, আর ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো কি হয় না, সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, আস্তে আস্তে রেডিয়েশন স্লো হয়, কিন্তু বহুকাল পর্যন্ত থাকবে। তোমাদের গল্প বলি আর কি। এই যে একটা সময় কিন্তু হইতেছে রাশিয়া বলে কিছু ছিল না, তোমরা জানো কি না? একটা সময় ছিল হইতেছে ইউএসএসআর, জানো তো? ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, যেটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হয়, 1991 সালের আগ পর্যন্ত এরকম ছিল। তো ইউএসএসআর যখন ভাঙলো আর কি, ভেঙে দেশটা হলো 13টা দেশ। তোমাদের গল্প বলছি মনে হয় আগেও। সেই 13টা দেশের একটা দেশ হচ্ছে রাশিয়া, একটা দেশ হচ্ছে ইউক্রেন। সো যখন ভাঙলো তখন ইউক্রেনেরও কিন্তু পরমাণু শক্তি ছিল, বেশ অনেক ভালো। 15টা দেশ, সরি 13টা না, হ্যাঁ। ইউক্রেনেরও কিন্তু তখন পরমাণু শক্তি ছিল, এবং ইউক্রেন অনেক পরমাণু শক্তি সমৃদ্ধ একটা দেশ ছিল। সো কথা হচ্ছে যে ইউক্রেনের পরমাণু শক্তি যখন আসলে ইউক্রেনের চেরনোবিলে হইলো, কি বলে, চেরনোবিলে দুর্ঘটনা হইলো 1986 সালে, 1991 সালে ইউএসএসআর ভাঙলো। তখন ইউক্রেনের যে মানে শাসনকর্তা যারা ছিল, তো ওরা চিন্তা করলো যে ভাই এই যে একটা বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে এত বাজে অবস্থা, তো আমাদের যে পরমাণু অস্ত্র আছে সেই অস্ত্র যদি হচ্ছে আমাদের কখনো বিস্ফোরণ হয়, মেইনটেনেন্স কস্ট তো অনেক বেশি এগুলার, তখন তো আসলে আরো বড় বড় বিপদ দেখা দিবে। তখন এরা রাশিয়াকে সব পরমাণু অস্ত্র বলে দিল, ভাই তোমাদেরটা তোমরা নাও, আমরা শান্তিতে থাকি, আমরা কোনো পরমাণু অস্ত্র রাখবো না, পরমাণু অস্ত্র আমাদের দরকার নেই। তো যাই হোক, এটা তোমাদেরকে বুঝালাম যে পারমাণবিক ভাঙন একটা তেজস্ক্রিয় বিক্রিয়া। এখন এইখানে যা আছে এই স্লাইডে তোমাদেরকে সবই পড়াইছি, দেখো তো, যে শূন্যক্রম যা আছে সবই আছে। ইভেন আমি তোমাদেরকে একটু অগ্রিম তৃতীয় ক্রমটাও এখানে লিখে দিছি। সেটা এখন আর লেখার দরকার নেই, এটা পরে লিখে নিও, দেখে নিও পরে একটু। এবার হচ্ছে সবাই এই প্রশ্নটা একটু লিখে নাও। এই লেখা হলে একটু কমেন্ট করো।
ওকে, ডান। প্রশ্ন হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এ থেকে বি লেখচিত্রের মধ্যে কোনটি ভুল। ওকে, দেখো। সো এইখানে আসলে তোমার গ্রাফের নলেজটা অনেক কাজে লাগবে। কোনটা ভুল সেটা হতেছে এ মানে কি, এ মানে বিক্রকের ঘনমাত্রা। আচ্ছা, সময়ের সাথে বিক্রকের ঘনমাত্রা এরকম বাঁকা হয়ে সুন্দর মতো কমে যাচ্ছে, এটা কি ঠিক না ভুল বলো তো? ঠিক না? প্রথমটা, প্রথমটা কোনটা জানো? প্রথমটা হইতেছে এই যে এটা, কই জানি, এই যে প্রথম ক্রম বিক্রিয়াটা সুন্দর মতো কমে যাচ্ছে, সো প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা এলএন এ, এলএন এ মানে বিক্রকের আগে এলএন লাগানো হয়েছে এবং সেখানে উৎপাদ দেখো একেবারে প্লেনের মতো ফ্লাই করছে। এটা কি ভুল? এটা অবশ্যই ভুল। কেন ভুল? কারণ হতেছে ভাই, বিক্রয় কি কখনো বাড়ে? বিক্রয় কিন্তু কখনো বাড়ে না, তার মানে 2 নম্বরটা হচ্ছে ভুল। আবারও বলি, বিক্রয় কখনোই বাড়ে না, বিক্রয় হইতেছে কমে যায়। তাহলে বিক্রয়কের আগে এলএন লাগাইলে, এলএন এমন না যে বড় মানটা ছোট করে দেয়, এলএন লাগাইলে বড় মান বড়ই থাকে, ছোট মান ছোটই থাকে। তো তুমি এলএন বিক্রয়ক নাও আর বিক্রয়ক নাও, যাই নাও না কেন, এটা হচ্ছে ভুল। এটা আবার ঠিক। এই যে আসলে এরকম কার্ভ জিনিসের আগে এলএন লাগাইলে রেখাটা সোজা হয়ে যায়, বুঝছো? অথবা তুমি যদি চাও তাহলে এটা যে ঠিক আছে এটা প্রমাণ দেখাইতে পারি, আমি যদি প্রমাণ দেখাইতে চাও তাহলে এরকম। সেটা হইতেছে, আমরা জানি হইতেছে কে সমান 1/t ইন্টু এইখানে ln a বাই হইতেছে a মাইনাস এক্স। অথবা আমি এরকম ধরি c বাই হইতেছে c নট। তার মানে কি থাকে? তার মানে থাকে হইতেছে এইটা kt সমান হইতেছে ln c, c মানে ওরা যেটা নিছে a, আর c নট মানে দেখো ওদেরটা হইতেছে a নট। মানে ওদের মতো করে আমি সিম্বলটা নিলাম, সবাইকে ln বুঝতেছে যে ln a বাই a মাইনাস এক্স। আচ্ছা, আমি উল্টাপাল্টা বসাইছি, দাঁড়াও একটু ঠিকঠাক করি। k সমান 1/t ইন্টু ln a বাই a মাইনাস এক্স। তো তুমি যেমনে বসাও অমনি আমি দেখাচ্ছি। তাহলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি থাকে হতেছে kt সমান ln, এখানে a মানে কি, এখানে a মানে শুরুতে ঘনমাত্রা, সেই শুরুতে ঘনমাত্রাকে ওরা a নট ধরছে, দেখো যে ওদের সিম্বলে a নট আছে। আর a মাইনাস এক্স মানে t সময় পরে অবশিষ্ট বিক্রয়কের ঘনমাত্রা, সেটাকে ওরা a ধরছে। এটাই তো? তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা kt সমান হইতেছে ln a নট মাইনাস ln a। তাহলে আমরা এই বরাবর নিচ্ছি ln a, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে এইটা যে ln a সমান, এই যে এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নাও, মাইনাস kt প্লাস হচ্ছে ln a নট। তাহলে এটা y সমান হইতেছে mx, দেখো y সমান এই যে এটা হইতেছে mx প্লাস c, ঢালটা নেগেটিভ। তো বুঝতে পারছো যে এই যে এটা হচ্ছে ঠিক, ভুল না। ইনফ্যাক্ট এই গ্রাফটা তুমি যদি সলভ করতে চাও, এটা যে আনসার না সেটার জন্য কিন্তু এত আগডুম বাগডুম ইকুয়েশন জানা লাগে না। বিক্রিয়ক কমে যাচ্ছে, ঠিক আছে, বিক্রিয়ক বেড়ে যাচ্ছে, ভুল। এবার এইটা যে ঠিক সেটা তোমাদেরকে দেখাই, এটাও ঠিক আছে। এটা কেমনে ঠিক আছে? তোমাদের ইকুয়েশন কি জানো? সি সমান হইতেছে সি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। দেখো এই ইকুয়েশন জানো না সবাই? আমি বিশ্বাস করি সবাই জানো। এই কিছুক্ষণ আগে বলছি এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সি সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখানে সি এর জায়গায় ওরা নিচে হচ্ছে এ, সি নট এর জায়গায় নিচে এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এ বাই এ নট সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি দাঁড়ায়। এখন যদি উল্টায় দাও, মানে এ নট কে যদি উপরে পাঠায় দাও, তাহলে এখানে মাইনাস থাকবে না। তাহলে এ নট বাই হইতেছে এ সমান ই টু দি পাওয়ার জাস্ট কেটি থাকে। এই দেখো তো, ই টু দি পাওয়ার কেটি, যারা ম্যাথ ল্যাব করছো তারা জানো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা এরকম ভাবে উপরের দিকে উঠে যায়। এই বুঝতে পারছি এই প্রশ্নটা? আমি তোমাকে আসলে এই দুটা ব্যাখ্যার খাতিরে ব্যাখ্যা দিলাম, বাট এক্সাম হলে তো তোমাকে রাইট আনসারটা খুঁজে বের করতে হবে। রাইট আনসারটা খুঁজে বের করা খুবই সহজ। এটা রাইট আনসার, কারণ কি যে বিক্রিয়ক বাড়তেছে, বিক্রিয়ক কখনো বাড়ে না। লেখা হইলে কেউ একজন ডান লিখো।
ওকে, বুঝছি বুঝছি, ঠিক আছে, আমরা সামনে আগাবো। ওকে, সবাই হইতেছে এই প্রশ্নটা লিখে নাও। তোমরা প্রশ্ন লিখো, আমি একটু পানি খেয়ে আসি। এই প্রশ্নের এই মানেগুলো লেখার দরকার নেই, মানেগুলো সবই তোমার পরিচিত, বুঝছো? তাও চাইলে লিখে নিতে পারো। ওকে, প্রশ্ন দেখো, এটা শূন্যক্রম বিক্রিয়ার জন্য কোনটি সত্য, মানে কোন বিক্রিয়াটা, কোন রেখাটা সত্য যেখানে টি হচ্ছে অতিক্রান্ত সময়, এটা তো তুমি জানোই। সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা টি সময়, তো সি হচ্ছে টি সময় বিক্রিয়কের ঘনমাত্রা, এক্স হচ্ছে উৎপাদের ঘনমাত্রা টি সময়, সি নট হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা। মানে যে সিম্বল গুলো দেওয়া আছে সেগুলো সবই কনভেনশনাল সিম্বল, সবই তুমি জানো। প্রথমটা কি ঠিক আছে? শূন্যক্রম বিক্রিয়ার জন্য দেখো তো ভাই, এই যে ডি এক্স, অন্যটা রং নেই, ডি এক্স বাই ডিটি, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে হার বোঝায় না? এবং দেখো, শূন্যক্রম বিক্রিয়ায় সময়ের সাথে হার পরিবর্তন হয়নি, শূন্যক্রম বিক্রিয়ায় হারটা পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে। এখন এটা কি ঠিক নাকি ঠিক না, কি মনে হয় তোমার কাছে? চিন্তা করো, চিন্তা করো। শূন্যক্রম বিক্রিয়ায় হার পরিবর্তন হচ্ছে না, হারটা সময়ের সাথে সাথে সেম আছে। এবং তুমি জানো শূন্যক্রম বিক্রিয়ায় হার পরিবর্তন তো হওয়ার কথাও না, তাই না? তাহলে হওয়ার যেহেতু কথা না, মানে এটা কি আছে? ঠিক আছে। ওকে, এবং তুমি তো এটাও বুঝো যে এটাও তো শূন্যক্রম বিক্রিয়ার জন্য, হারের ইকুয়েশন তো ওটা না, হারের ইকুয়েশন তো এভাবে লেখা যায়, এই যে মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে এটাও কিন্তু হার, মানে এটা যদি হার হয় এটাও হার, এটা উৎপাদের সাপেক্ষে বের করছে দেখে মাইনাস দেয়নি, বিক্রিয়কের সাপেক্ষে বের করছে দেখে মাইনাস দিছে। এখন আমাকে বলে এটা কি ঠিক আছে? এখানে যে গ্রাফটা আঁকছে এটা কি আসলে শূন্য ক্রমের গ্রাফ না প্রথম ক্রমের গ্রাফ? এটা কিন্তু প্রথম ক্রমের গ্রাফ, শূন্য ক্রমের গ্রাফ তো এরকম হইতো। তার মানে এটা আমাদের ঠিক নাই। ঠিক হইতো কোনটা হইলে তোমাদেরকে একটু দেখা দিই, ঠিক হইতো যদি এটা এর যে আগের মতো হচ্ছে এরকম হইতো, যে এরকম হইতো তাইলে এটা ঠিক হইতো, বুঝছো? অথবা যদি এটা প্রথম ক্রম বিক্রিয়া বলতো তাইলে ঠিক হইতো। এবার দেখি এটা ঠিক আছে কিনা। শূন্যক্রম বিক্রিয়ায় এলএন সি, সি মানে বিক্রিয়কের ঘনমাত্রা, সেটা কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, এটা কি ঠিক আছে? এই না, ঠিক নাই। ভাই, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক হইতে যদি এলএন না থাকতো, বুঝছো? তুমি দেখলা না যে হইতেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই যে বিক্রিয়ক সরাসরি নিচে নেমে যায় যদি বিক্রিয়ক হয়, কিন্তু এলএন লাগাইলে কি হয় জানো? এলএন লাগাইলে হইতেছে আহ মানে সোজা রাশি বাঁকা হয়ে যায়, বাঁকা রাশি সোজা হয়ে যায়, এরকম একটা। সো এই এলএন লাগাইলে হয়তো যদি প্রথম ক্রম বিক্রিয়া হইতো, তার মানে এটাও আসলে ঠিক নাই, এই এলএন এর জন্য হচ্ছে ঠিক নাই। সবাই কি 3 নাম্বারটা বুঝতে পারছি, 3 নাম্বারটা কেন ঠিক নাই? 3 নাম্বারটা ঠিক নাই কারণ এখানে এলএন আছে। এলএন থাকলে কখনোই হইতেছে যদি শুধু এক্স থাকে সেটা যে হারে পরিবর্তন হয়, এলএন লাগাইলে সেই হারটা পরিবর্তন হয় না। আচ্ছা, আবার বলেন অবশ্যই। মানে আমাদের এইখানে প্রথমটা হইতেছে এই বরাবর হার নেওয়া হয়েছে, চাইলে ওরা আর লিখে দিতে পারতো, আর লিখে দেনে সমীকরণ সহ দেখাইছে। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার পরিবর্তন হইল না, সময়ের সাথে হার পরিবর্তন হয় না, কারণ শূন্যক্রমের হার কারো উপরে ডিপেন্ডেন্ট না। সো এটা ঠিক আছে, হার পরিবর্তন হয়নি। এটাও তো হার, মানে এটা যদি হার হয় এটাও হার, হারের অন্যরকম আরেকটা ইকুয়েশন, উৎপাদের সাপেক্ষে বের করছে। তাহলে এটাও তো এরকম হওয়ার কথা, যেহেতু হয়নি সেজন্য এটা ভুল। এবার সেটা কেন ভুল? শূন্যক্রম বিক্রিয়ায় যদি শুধু আমি উৎপাদ বিক্রিয়ক নিতাম তাইলে লিনিয়ারলি পড়ে যেত, শুধু উৎপাদ বিক্রিয়ক নিলে। কিন্তু এখানে বিক্রিয়কের আগে একটা এলএন অ্যাড করা হয়েছে না, এলএন অ্যাড করলে গ্রাফের শেপ পরিবর্তন হয়।
তাহলে এলএন যদি অ্যাড করো গ্রাফের শেপ পরিবর্তন হবে। সো এটা হয়তো যদি শুধু সি নিতাম, এলএন নিলে অবশ্যই অন্য কিছু হবে, তার মানে এটা ভুল। এবারে সেইটা এক্স, এটা কি ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা ঠিক আছে ভাইয়া? এটা ঠিক আছে কারণ তুমি শিখছো হচ্ছে যদি আমি এখানে সি নিতাম তাহলে লিনিয়ারলি সেটা হতেছে কমে যেত। কে ধ্রুব? কেন কে তো ধ্রুব? রেহানা প্রশ্ন বুঝি নাই ভাইয়া। মানে কে তো ধ্রুবক, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে ধ্রুবক, হারটাও ধ্রুবক। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল? আর ই সমান কে ছিল না? সি টু দি পাওয়ার জিরো, তার মানে আর সমান কি দাঁড়ায়? কে দাঁড়ায়। তাহলে আর কে তো একই জিনিস শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ফার্স্ট অর্ডারে তো এল এন ই চেঞ্জ হলো না। নুসরাত অর্ণ প্রশ্ন বুঝিনি ভাইয়া। আমরা কিন্তু এখানে ফার্স্ট অর্ডার নিয়ে ডিল করতেছি না, আমাদের এখানে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে শূন্যক্রম। প্রশ্নে বলে দিয়েছে দেখো শূন্যক্রম। মানে হচ্ছে তুমি যদি সি নিতা, তুমি যদি এখানে সি নিতা মানে বিক্রিয়ক নিতা, সেটা কি সরাসরি নিচে চলে যেত। তাহলে বিক্রিয়ক যদি সরাসরি নিচে চলে যায়, উৎপাদ কি সরাসরি উপরে উঠে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক গ্রাফ। এইবার কি বুঝতে পারছি সবাই? কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করো তো। যে প্রথমটা এবং হতেছে শেষটা হচ্ছে ঠিক, মাঝখানে দুইটা হচ্ছে ভুল। আকিল বুঝতে পারছে, বাকিদের কি অবস্থা? ভাই লাস্টেরটা আরেকবার একটু বলেন। আচ্ছা লাস্টেরটা আরেকবার একটু বলবো। দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি সি নিতে, যে সি নিতা, তাহলে সরাসরি নিচে চলে যেত কোনো রকমের কোনো পরিবর্তন ছাড়া। লিনিয়ারলি, লিনিয়ারলি বিক্রিয়ক কমে যায়। আচ্ছা লিনিয়ারলি বিক্রিয়ক কমে গেলে লিনিয়ারলি উৎপাদ বাড়বে না? তাহলে লিনিয়ারলি উৎপাদ যদি বাড়ে তাহলে খেয়াল করো যে আমার একেবারে এখানে ছিল হতেছে শুরুতে উৎপাদ জিরো, উৎপাদ লিনিয়ারলি বাড়ছে কোনো রকমের কোনো বাঁকাতেরা না হয়ে, সরাসরি বাড়ছে। ভাই থার্ডেরটা আরেকটু ক্লিন করে এলেন বুঝ, থার্ডেরটা আরেকটু ক্লিন করেন, এলেনেরটা বুঝতেছি না। থার্ডে হচ্ছে ওকে। কে বলছে? নাতাশা। ঠিক আছে, দেখো থার্ডেরটা কি ঘটনা ঘটে। নাতাশা তুমি যে সমীকরণটা শিখছো, দেখো নর্মালি আমরা কোনো একটা গ্রাফে কোনো কিছু আসলে, পরীক্ষায় কোনো কিছু আসলে, আমরা আমাদের পরিচিত যে জ্ঞান আছে সেই জ্ঞানের সাথে তো কম্পেয়ার করি। তো আমাদের পরিচিত যে জ্ঞান আছে সেই জ্ঞানটা কি? আমি যদি এইখানে সি নেই, আমি যদি এখানে টি নেই, তাইলে এরকম হবে। আগে বলো এটা বুঝতে পারছো কিনা, যারা এই থার্ডেরটা বুঝো নাই, এটা কি বুঝতে পারছে? এই গ্রাফটা তো পরিচিত। যদি আমি সি নেই, টি নেই, তাহলে এরকম হয়। এখন এই গ্রাফ আর এই গ্রাফ তো একই। তাহলে সি এর জন্য যদি এই গ্রাফ হয়, এলএন সি এর জন্য জীবনও এই গ্রাফ হবে না, অন্যরকম গ্রাফ হবে। এলএন অ্যাড করলে গ্রাফে সেই পরিবর্তন হবেই। এবার কি বুঝতে পারছো কেন এটা ভুল? মানে এই গ্রাফের যে চেহারা, এই গ্রাফের তো একই চেহারা হইল। এলএন থাকলেই চেঞ্জ হবে, হ্যাঁ এলএন থাকলেই গ্রাফের শেপ পরিবর্তন হবে। সো কথা হচ্ছে সি এর জন্য যদি এই গ্রাফ হয়, এলএন সি এর জন্য জীবনে এই গ্রাফ হবে না। গ্রাফটা অবশ্যই একটু বেঁকে যাবে, যেরকম একটু বেঁকে যাবে আর কি। এই হচ্ছে আমাদের মেইন কথা। ফার্স্ট অর্ডারে এলএন নিলে তো গ্রাফ স্ট্রেট লাইন হইলো, কিন্তু শূন্য অর্ডারে তো এরকম হইলো না। আচ্ছা ঠিক আছে চলো, ও আসলে এটার কথা জিজ্ঞেস করছে। আচ্ছা ফার্স্ট অর্ডারে অর্ণ, নুসরাত অর্ণ তোমারে বলতেছি, ফার্স্ট অর্ডারে তোমার নলেজ কি দেখো। তোমার নলেজ হইতেছে এইটা, আমি যদি এ নেই আর আমি যদি এখানে টি নেই, তোমার নলেজ কি আসলে এরকম ছিল না? তুমি যেটা ফার্স্ট অর্ডারের জানতা সেটা বাঁকা ছিল, এখন সোজা হয়ে গেছে। সেম তো থাকলো না এলেন নিলে। এই অর্ণ দেখো বুঝো কিনা। প্রথম ও বলতেছে যে প্রথম ক্রমে এলেন নিলে সেই পরিবর্তন হইলো না, স্ট্রেট লাইন হইলো। হ্যাঁ স্ট্রেট লাইন হয়েছে, বাট আগে তো স্ট্রেট লাইন ছিল না। এলেন নেওয়ার আগে স্ট্রেট লাইন ছিল না, এলেন নেওয়ার পরে স্ট্রেট লাইন হইতেছে। আর এইখানে এলেন নেওয়ার আগে স্ট্রেট লাইন ছিল, তাহলে পরে স্ট্রেট লাইন হবে না। এবার কি বুঝতে পারছি? শুধু যদি এ নিতা বা সি নিতা তাইলে সেটা বাঁকা হইতো। এলেন নেওয়ার পরে সোজা হয়েছে। আর এখানে শুরুতে সোজা ছিল, এলেন নেওয়ার পরে বাঁকা হয়ে যাবে। আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে। ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে এই ম্যাথটা লিখে নাও, এটা বুয়েট 12-13 সালে আসছিল।
এবার উত্তর কি হবে? একটা প্রথম ক্রম বিক্রিয়া 40% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগে, 100% হতে কত সময় লাগবে? এই 100% কি আসলে হয়? So, উত্তর হচ্ছে কি? 100% হবে না। এই হচ্ছে আনসার। জাস্ট এটুকু লিখে দিলে তুমি ফুল মার্কস পাবে। এটা বুয়েটে আসা প্রশ্ন। বুয়েট 11 সালে আসছিল, দেখো। অনেকে বলতে পারো যে ভাইয়া এইটুকু লেখার জন্য আমাকে 10 নাম্বার দিবে। হ্যাঁ, এটুকু লেখার জন্য 10 নাম্বার দিবে। না না, এমসিকিউ না, সিকিউ ছিল। তো এইটুকু আসলে লেখার জন্য তোমার 10 নাম্বার দিবে না, এই লেখাটুকু কি জানার জন্য তোমাকে 10 নাম্বার দিবে। এরপরে এই প্রশ্নটা লিখে নাও। একটু নিচে নামাই দেই। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, বিক্রি একটা সময় থেমে যাবে। এই লেখা হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে লিখো আর আমার কথাটা শোনো। সেটা হতেছে, যদি তোমাকে এটা বলেও না দিত প্রথম ক্রম বিক্রিয়া, তুমি কি চিনতে পারতে এটা প্রথম ক্রম বিক্রিয়া? দেখো তো, কোনো হিন্ট দেওয়া আছে কিনা। ধরো প্রশ্নে বলে দেয় না এটা প্রথম ক্রম বিক্রিয়া, তো আমার কোয়েশ্চেন হচ্ছে কি দেখে চিন্তা এটা প্রথম ক্রম বিক্রিয়া। গুড, এই তো অনেকে বুঝে গেছে। তো খবরদার প্রশ্নে যে ফাঁদ দিয়ে দেয় স্যাররা, সেই ফাঁদে পা দিবা না। লেখা হয়ে গেলে একটু জানিও। আচ্ছা, ডান। তো এই প্রশ্নটা যদি প্রশ্নে বলে দিত যে এটা প্রথম ক্রম বিক্রিয়া বা অন্য কিছু বলে নাও দিত, তাও আশা করি তোমরা টের পাইতে, এই যে একক পার সেকেন্ড, পার সেকেন্ড দেখে আমরা বুঝতাম এটা প্রথম ক্রম বিক্রিয়া। তো আমাকে বলছে এটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান, এটা মানে কে এর মান দেওয়া আছে। প্রাথমিক ঘনমানটা হইতেছে 0.8। তাহলে আমরা দেখি আমাদের কার কার মান দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে এই মানটা, এটা হচ্ছে কে। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এ। এ বা সি নট, তুমি যাই বলো। প্রথমে বলছে শুরুর হার কত। তাহলে যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, কোথায় লিখবো, এটা এখানে লিখি, এ নাম্বার। শুরুর হার মানে কত? শুরুর হার মানে হইতেছে আর সমান কে ইন্টু এ, বা কে ইন্টু সি নট, মানে অ্যাকচুয়ালি a⁴ কারণ এটা প্রথম ক্রমের বিক্রিয়া। এবং তুমি যখনকার হার বের করবা তখনকার ঘনমাত্রা নিতে হবে। তো শুরুর তুমি ঘনমাত্রাও জানো, শুরুর তুমি হারও জানো, তাই না? তাহলে যদি ভ্যালুটা বসাও তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? কে এর মান হইতেছে এইটা, 6.3, 10⁻³ ইন্টু হইতেছে এ মানে হইতেছে 0.8।
দেখো তো কত দাঁড়ায়। 6.3 10⁻³ ইন্টু 0.8, 5.04 10⁻³। তাহলে আমাকে বলছে 5.04 10⁻³ এত মোলার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। এ নাম্বার গেল। বি নাম্বার এখানে দেখাই। বিতে বলছে 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা কত। 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা। এখন প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন তুমি কি জানো? ইকুয়েশন তুমি জানো হতেছে এইটা, যে কে সমান হতেছে 1/t ইন্টু ln, এইখানে এ এইখানে a মাইনাস এক্স। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা একটা $1,000,000 কোয়েশ্চেন, যে আমাদেরকে কি বের করতে হবে সমীকরণের। দেখি এটা বুঝো কিনা। গতকালকে তোমাদের বারবার বলছি যে ওইটুকু মনে রাখবা, ওইটুকু মনে রাখবা, কোনটা কি। আমি এখানে কি বের করব? গুড, a মাইনাস এক্স বের করবো। এইটুকু তুমি যদি না বুঝো তাহলে কিন্তু হবে না। 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা, এই 5 সেকেন্ড পরে বিক্রিয়ক মানে কি, অবশিষ্ট বিক্রিয়ক, সেটা হচ্ছে আমাদের a মাইনাস এক্স। সো কে এর মান তুমি জানো, এই যে কে সমান কত, কে সমান হতেছে এইটা 6.3 10⁻³ ইন্টু টি গুণ হয় 5 সমান ln। এর মান কত, এর মান হতেছে 0.8, a মাইনাস এক্স আমরা বের করব। তো তুমি যদি এখানে বের করো, এখানে a মাইনাস এক্স এর মান পাবা হইতেছে 0.78 এত মোলার। এই জন্য তোমাদেরকে গতকালকে যখন ওই সমীকরণ প্রতিপাদন দেখাচ্ছিলাম, তখন তোমাদের বারবার বলতেছিলাম যে মাথায় রাখবা, এ হচ্ছে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা, এ মাইনাস এক্স হচ্ছে টি সময় পরে অবশিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা, আর এক্স হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। আর এই অঙ্ক যে হইছে কেমনে বুঝবা? এই অঙ্ক হইছে সেটা চেনার সহজ উপায় হইতেছে, দেখো আগে ছিল 0.8, 5 সেকেন্ড পরে ঘনমাত্রা একটুখানি কমছে, তার মানে হয়েছে। ধরো এখানে তোমার এসে গেল 0.85। অনেক সময় হয় না যে পরীক্ষার হল থেকে বের হইছো, তো তোমার দুই ব্রিলিয়েন্ট বন্ধু আলোচনা করছে যে কারো উত্তর হয়েছে 8.5, কারো উত্তর হইতেছে 8.3। তো এটা নিয়ে তারা দুজন তর্ক করতেছে এক্সাম হলের বাইরে। আর তুমি বের হয়ে দেখলা তোমার উত্তর হয়েছে 6.2 ইন্টু 10⁻⁻6। তো তখন তুমি চিন্তা করছো যে এরা আসলে কি নিয়ে আলোচনা করছে। এখন কথা হচ্ছে যে যদি তোমার এখানে এরকম হয় 0.85 হয়, ভাই বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে কমবে, বাড়বে না। তো 0.8 থেকে 0.78 মানে উত্তর হয়েছে। এরপরে সি। সি বলছে 5 সেকেন্ড পরে হার কত। তোমরা কি ফিল করতে পারো যে যদি বি আমাকে করতে নাও বলতো তাও সি এর জন্য বি করা লাগতো? মানে ধরো আমাকে বি করতে বলে নাই, 5 সেকেন্ড পরে হার বের করতে বলছে। তো 5 সেকেন্ড পরে হার বের করতে বললে আমাকে অবশ্যই 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমানটা বের করতেই হইতো। তো সি যদি চাইতো আমাকে এমনিতে নিজেদের স্বার্থে বি করে নিতে হইতো। অর্থাৎ এইখানে আর সমান কি, এখানে আর সমান হতেছে কে ইন্টু এ মাইনাস এক্স। মানে ওই যে ওই সময় যে সময় রেট বের করবা সেই সময়ের ঘনমাত্রা। তাহলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হইতেছে কে এর মান হচ্ছে 6.3 ইন্টু 10⁻³ আর a মাইনাস এক্স এর মান 0.78। এখানে হার কিছুটা কমবে কারণ প্রথম ক্রম বিক্রিয়া আস্তে আস্তে স্লো হয়, সো এর থেকে সামান্য পরিমাণে কমবে 4.88। অঙ্ক ফিল করবা, কেমিস্ট্রি ফিল করবা, স্মার্টলি করবা, তাইলে দেখবা ভালো লাগবে। কেমিস্ট্রি পড়া বা পড়ানো তো সবাই করে, বাট স্মার্টলি কয়জনে করে? 5 সেকেন্ড দেওয়া লাগবে না। 5 সেকেন্ড আমরা এই যে এখানে দিয়ে ফেলছি, দেখো 5 সেকেন্ডের ঘনমানটা বের করছি। তো যেহেতু তুমি 5 সেকেন্ডের ঘনমানটা এখানে বসাইছো, তার মানে 5 সেকেন্ড পরের হারই বের হচ্ছে। বুঝতে পারছি? সি নট দিয়ে কেন করতে ভাইয়া সি নট দিয়ে করতে পারবো না? সি নট দিয়ে করতে পারবা না, কারণ ওই যে এই সমীকরণটা হচ্ছে যখনকার হার তখনকার ঘনমাত্রা। তুমি এখানে ইনিশিয়াল যদি ঘনমাত্রা বসাও ইনিশিয়াল হার পাচ্ছ, তুমি যদি এখানে 5 সেকেন্ড পরের ঘনমাত্রা বসাও 5 সেকেন্ড পরের ঘনমাত্রা পাচ্ছ, অনেকের হার পাচ্ছ। অনেকে মনে করতে পারে ভাই 5 তো কোথায় ইউজ করলে না, 5 যে এখানে ইউজ করছি না, 5 সেকেন্ড পরের ঘনমাত্রা বের করছি। ডি নাম্বার। ডিতে বলছে কত সময় পরে ঘনমাত্রা, এই ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা আর কি, এটা হচ্ছে বিক্রিয়ক,
বুঝছো? কত সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা 0.2 মোলার হবে? তো আমার প্রশ্ন হতেছে 0.2 কার মান দেওয়া আছে আমাকে বলো ডি নাম্বারে। এটুকু বের করতে পারলে 4.91 আসে। আচ্ছা ঠিক আছে, 4.91। প্রশ্ন হতেছে ভাইয়া এই যে 0.2 এটা কার মান? গুড, এটা এ মাইনাস এক্স এর মান। এইটুকু ধরতে পারলেই কাহিনী শেষ। তো আমাকে ডি নাম্বারে এই এ মাইনাস এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 0.2। তাহলে ইকুয়েশন কি? ইকুয়েশন হতেছে কে সমান 1/t × ln a/a - এর মান হতেছে 0.8, a - এর মান হচ্ছে 2। তাহলে এখানে টি এর মান কত আসে দেখো তো। 220 সেকেন্ড। তারপরে ই আর হচ্ছে এফ। পারবো না? লিখে নাও ইপিইউ। ইপিইউ মানে একাই পারা উচিত। ই যা, এফও তাই, ডিও তাই। সবই বিক্রকের ঘনমাত্রা আর কি। খুব সুন্দর একটা ম্যাথ ছিল। আমরা আরেকটা ম্যাথে যাব। এই ম্যাথটা লিখে নাও। আমরা আরেকটু পানি খেয়ে আসি। লাস্টে কি লিখলেন? ইপিইউ। ইপিইউ মানে একাই পারা উচিত। এক্সামে কোশ্চেনে হার্ড চেলে ভাই, এটা স্টিল হার্ড প্রশ্ন। প্রশ্ন কি লেখা হয়েছে? এফটা ভাইয়া দেখেন, এফ হচ্ছে কত সময় পরে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। সো উত্তর হচ্ছে হবে না, সমস্ত বিক্রিয়ক উৎপাদে হবে না। যে এফটা যেটা, এটা সেম প্রশ্ন, বুঝছো? এটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্রম হইতেছে মানে অর্ধেক হইতেছে 400 সেকেন্ড। আচ্ছা, ম্যাথটা কি তোলা হয়েছে সবার? তোলা হইলে একটু বললাম, একটু বসি। আচ্ছা ভাইয়া, সি আর ডি কোয়েশ্চেনটা সেম না? সি আর ডি কোয়েশ্চেন কি সেম? ও আচ্ছা, সি আর ডি এখানে দেখি একটু। শোনো, মনে রাখবা যখন প্রথম ক্রম বিক্রিয়া দেওয়া থাকবে এবং সেখানে যখন অর্ধেও দেওয়া থাকবে, তখন মনে রাখবা এই প্রশ্ন করতে ক্যালকুলেটর লাগবে না। কেন ক্যালকুলেটর লাগবে না? তোমাদের বলছিলাম যতগুলো ক্রম আছে তার মধ্যে কিউট ক্রম হইতেছে প্রথম ক্রম।
এবং যার অর্ধেয়টা পরিবর্তন হয় না, বুঝছো? তাহলে প্রথম প্রশ্ন বলছে কত সময় পরে বিক্রিয়কের 1/8 অংশ অবশিষ্ট থাকবে। 1/8 অংশ অবশিষ্ট থাকবে মানে হইতেছে, দেখো যদি আমি বিক্রিয়ক চিন্তা করি, শুরুতে তো 1 ছিল, ধরো 1 থেকে হাফ হয়েছে, এখানে কত সেকেন্ড লাগছে? 400 সেকেন্ড না? হাফ থেকে আবার 1/4 হয়েছে, এখানে কত সেকেন্ড লাগছে? 400 সেকেন্ড। 1/4 থেকে এখানে 1/8 হয়েছে, এখানে কত সেকেন্ড? এখানে 400 সেকেন্ড। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই হিসাবটা সহজে করা যায়। তাহলে এটা তো বিক্রিয়কের পরিমাণ, কত সময় পরে 1/8 অংশ অবশিষ্ট থাকবে? আনসার হচ্ছে 1200 সেকেন্ড। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 1200 সেকেন্ড। এই বুঝতে পারছি সবাই? এবার তুমি যদি এটাকে ওই ভগ্নাংশ না দিয়ে পার্সেন্টেজ দেখাইতে চাও, তাহলে এখানে চিন্তা করো যে 1 থেকে, মানে 100 থেকে প্রথমে নামবে কত? 50, সেখানে 400 সেকেন্ড লাগে। 50 থেকে নামবে কত? 25, সেখানে 400 সেকেন্ড। 25 থেকে নামবে কত? 12.5। তাহলে বুঝতেই পারছো যে কত সময় পরে বিক্রিয়কে 12.5% অবশিষ্ট থাকবে। এটার উত্তরে কত হবে? এই যে 400 + 400 + 400, মানে এটাও 1200 সেকেন্ড। তাহলে বুঝতে পারো যে বিক্রিয়কের 1/8 অংশ অবশিষ্ট থাকা আর উৎপাদের 8/7, মানে 7/8 অংশ উৎপাদে পরিণত হয় একই কথা। তাহলে কি বুঝতে পারো যে এই প্রশ্ন যে কথা, এই প্রশ্ন কি একই কথা? তো আসলে সবগুলো প্রশ্ন এখানে একই কথা। এটাও 1200 সেকেন্ড, এটাও 1200 সেকেন্ড। একই প্রশ্ন অনেক ঢঙে অনেক রঙে পরীক্ষা আসতে পারে। ওকে, তারপর হইতেছে আমরা এই প্রশ্নটা একটু লিখে নেই।
ওকে, চলো। আমাদেরকে কি বলছে? একটি জৈব অ্যাসিডের ক্ষারীয় আদ্র বিশ্লেষণের বেগ ধ্রুবকের মান হচ্ছে এত। তোমাদেরকে আমি আগে শিখাইছিলাম, দেখো মনে আছে কিনা, জৈব অ্যাসিডের এই ক্ষারীয় বিশ্লেষণ কিন্তু দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। একটা উদাহরণে দেখাইছিলাম, বাট তারপরে এখানে কিন্তু সেটা লাগে না। এই যে জৈব অ্যাস্টার ক্ষারীয় বিশ্লেষণ দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তোমাদেরকে আগে থেকে বলছিলাম। বাট স্টিল এখানে ওটা না না চিন্তা করলেও হয়, একক দেখে চেনা যায় যেটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এই তোমরা কি বুঝো যে একক দেখে, এই একক দেখে কিন্তু চিনতে হবে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এবং অ্যাস্টার এবং ক্ষার, সো আমাদেরকে কে এর মান দেওয়া আছে, এই হচ্ছে কে এর মান। কে এর মান দেওয়া আছে কত? কে এর মান দেওয়া আছে 6.2 10⁻³ এত। এবং অ্যাস্টার এবং ক্ষার উভয়ের আদি ঘনমাত্রা মানে এ, এর সমান দেওয়া আছে কত? 0.5। আমাকে বলছে বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে কত সময় প্রয়োজন। এখন আমাদের তো এক্স লাগবে, তাই না? তাহলে এক্স মানে কত? এক্স মানে হইতেছে এইটা, এক্স সমান হইতেছে এ এর 90%। 90% মানে হইতেছে 0.05, এর মানে তো গুণ 0.9। তাহলে 5 নং 45 মানে 0.45। এই হচ্ছে এক্স এর মান। ওকে। এখন এটা যদি এক্স এর মান হয়ে থাকে, আমাদের বলছে কত সময় লাগবে। তাহলে সময় লাগবে মানে ইকুয়েশন কি? ইকুয়েশন হইতেছে কে সমান 1/t ইন্টু এক্স বাই এ ইন্টু এখানে হইতেছে এ মাইনাস এক্স। চলো ভ্যালু বসাই। কে সমান হইতেছে 6.2 10⁻³ সমান এখানে 1/t, টি তো আমরা বের করবোই, ইন্টু এক্স। এক্স কত? এক্স হইতেছে 0.45, এ হইতেছে 0.5, ইন্টু এখানে আসলে কি থাকে, এখানে থাকে হইতেছে 0.05 এ মাইনাস এক্স। তাহলে দেখো তো ভাইয়া টি সমান কত দাঁড়ায়? চার 466.18, 466.18 এত সেকেন্ড। এ হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যে এতটুকু সময় লাগলো এই পরিমাণ আসতে। আরেকটা বলছে এই ঘনমাত্রা সাপেক্ষে বিক্রিয়াটির অর্ধায়ু নির্ণয় করো। তো এখানকার ইকুয়েশন মনে আছে? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 1/আক, এই তো। তাহলে দেখো এইখানে কত দাঁড়ায়। তুমি এর মানও জানো, তুমি হইতেছে কে এর মানও জানো, জাস্ট ভ্যালুগুলো বসাবা। এখানে থাকে হচ্ছে 322.58। একজন এটা দেখে দেখে বসাচ্ছে, জানি না কি হয়েছে কি না হয়েছে। 0.001 না, এত ছোট আসবে না, বড় মানই আসার কথা। তাহলে এরই সাথে সাথে আমাদের বিক্রিয়ার ক্রম শেষ হয়ে গেল। অনেক বড় একটা জার্নি, অনেক বড় জার্নি মানে হইতেছে আচ্ছা 322.58। তাহলে আমরা দেখলাম হইতেছে একটা বিক্রিয়ার হারের উপরে প্রভাব, এবং আমাদের কি কি হয়ে গেছে। তোমাদেরকে সেই স্লাইডে আবার ফেরত যাই, আমাদের স্লাইডটা আছে এখানে। ক্ষেত্রফল হয়ে গেছে, তাপমাত্রা হয়ে গেছে, ঘনমাত্রা হয়ে গেছে, এইগুলো আমাদের বইয়ে নাই। আমরা এখন এটা শুরু করবো, প্রভাবক। এটা ছোট, বেশি সময় লাগবে না। ওকে, সবাই একটু লিখে নাও। প্রভাবক কি করে? একটা বিক্রিয়াকে স্পিড আপও করতে পারে। এই ক্লাস শেষ না। একটা বিক্রিয়াকে স্পিড আপ করতে পারে অথবা স্লো ডাউনও করতে পারে, দুটোটাই করতে পারে আর কি। মানে গতি বাড়াতেও পারে, গতি কমাতেও পারে। এখন যদি কখনো আলাদা করে বলে দেওয়া না থাকে,
যে গতি বাড়াচ্ছে না গতি কমাচ্ছে, তখন আমরা কোনটা ধরে নেই? আমরা স্পিড আপকে ধরে নিই, তাই না? গতি যেটা বাড়ায় এটাকে বলা হয় ধনাত্মক প্রভাবক, গতি যেটা কমায় এটাকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। বাট সিকিউতে এগুলো থাকলে আসবে, এগুলো থেকে খুবই কম আসে, বুঝছো? তারপরে তোমাদের হচ্ছে, আমি কোন একটা ক্লাসে এখান থেকে সিকিউ এমসিকিউ কি পাওয়া যাবে, তাও দেখাবো, আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। দেখি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস নিতে পারি কিনা, প্র্যাকটিস ক্লাস, শনিবারের আগে। সো বিক্রিয়াকে স্পিড আপ করতে পারে অথবা স্লো ডাউনও করতে পারে, যে কোনো একটা করবে, বাট যদি আমাদেরকে আলাদা করে মেনশন করে দেওয়া না থাকে আমরা ধরবো বিক্রিয়াকে স্পিড আপ করে। কিন্তু নিজে কি থাকবে? নিজে অপরিবর্তিত থাকবে। এবং দেখো, একটা প্রভাবক আসলে কি করে, তোমরা এটা তো মনে আছে যখন তোমাদেরকে পড়াইছিলাম যে সক্রিয়ণ শক্তি যত কম হয়, যত কম হয় বিক্রিয়া তত ইজিলি হয়। সক্রিয়ণ শক্তি যত কম হয় বিক্রিয়া তত ইজিলি হয়। সো অ্যাকচুয়ালি একটা প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মানটা কমায় দেয়। সো এটা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন। এটা নর্মাল রিয়াকশন। আর এইটা হইতেছে প্রভাবক বা প্রভাবিত রিয়াকশন। মানে যদি সে ধনাত্মক প্রভাবক হয় তখন সে সক্রিয়ণ শক্তির মানটা কমায় দেয়। কিন্তু খবরদার, প্রভাবকের আবার এত ক্ষমতা নাই সে এই যে এখানে পরিবর্তন করবে, সে এইখানে পরিবর্তন করবে, শুরু শেষ একই জায়গায় থাকবে, কিন্তু সক্রিয়ণ শক্তির মানটা হচ্ছে কমে যায়। একটা ছবি কেন মাঝে মধ্যে এমসিকিউতে এগুলো পরীক্ষা আসে। এই ঘুম আসছে? তোমার 11টার সময় তোমাদের ঘুম আসছে, এটা কেন জানি আমার বিশ্বাস হয় না। তোমরা এখানে অনেকে আছো ঘুমাও রাত 3টা 4টা পর্যন্ত। যেমন আমি আজকে ভোর 6টায় উঠছি, বুঝছো? উঠে দেখি যে আমার অনলাইনে ইউজুয়ালি আমার যেমন আমি যদি এখন বলি আমার এখন অনলাইনে কতজন আছে জানো? দেখা যায় যে কোথায় জানি দেখা যায় যে কতজন অনলাইনে আছে। কোথায় দেখা যায় জানি না, তো কোথায় জানি দেখা যায়। তো হচ্ছে নর্মালি অনলাইনে থাকে দেখি আমার হচ্ছে 2500 বা 2700 এরকম ফ্রেন্ড হচ্ছে অনলাইনে থাকে নর্মালি। সকাল 6টায় উঠে তখন দেখা যায় হইতেছে যে সেখানে অনলাইনে আছে 200 250 এরকম। এবং রাত যত গভীর হয় অনলাইনে থাকা মানুষজনের সংখ্যা তত বাড়ে। আর এখানে অনেকে আজকে বার্সা সাপোর্টার আছে যারা আজকে জেগে থাকবে কালকে, মানে রাত 2টার সময় হচ্ছে বার্সার সাথে হচ্ছে কাদের জানি খেলা আছে, বেস্ট কি জানি বেস্ট। নুসরাত জাহান বলছে আমাদের 2 পেপার একসঙ্গে পড়াচ্ছে, কিন্তু আমি শুধু আপনার সাথে ফার্স্ট পেপার পড়ছি। না, প্রবলেম নাই, আমরা সেকেন্ড পেপার খুব তাড়াতাড়ি শুরু করে দেব। মানে ফার্স্ট পেপার শেষ করার পরে আমরা খুব একটা গ্যাপও দিব না, সেখানে সেকেন্ড পেপার কোর্সে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছবিটাকে আঁকা হয়েছে। সেকেন্ড পেপার কোর্স কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে লিংক পাঠিয়ে দিবে। আঁকা হয়েছে সবার? আচ্ছা, এবার দেখো যে তোমাদেরকে একটু বলে দেই যে প্রভাবক তো দেখলাম যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মানটা কমায় দেয়। এখন এই কিভাবে কমায় সেই মেকানিজমটা তোমাদেরকে দেখাবো, এটা তোমাদেরকে আগেও দেখাইছে। মেকানিজম তোমাদেরকে কখন দেখাইছিলাম? দেখো, যারা হচ্ছে ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, সেই অবস্থান্তর মৌলের মধ্যে অবস্থান্তর মৌল সমূহ কেন হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে তোমাদেরকে এই ব্যাখ্যাটা দিছিলাম। তো আমরা দেখবো যে একটা প্রভাবক সক্রিয়ণ শক্তির মান যে কমায় বা সে যে বিক্রিয়াকে স্পিড আপ করে, সেটা 2টা মেকানিজমে করে। একটু পুরাতন পড়া মনে করার চেষ্টা করো, না মনে করলে সমস্যা নেই। একটা হচ্ছে অধিশোষণ। অধিশোষণ মানে কোনো কিছুকে গায়ে লাগানো, বুঝছো? সারফেসে লেগে থাকা। অধিশোষণ মানে একটা উদাহরণ দেই, ধরো যে এখানে হচ্ছে H2, এখানে N2, এখানে আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে, সবার জানা আছে। এখানে তৈরি করে 2 অণু অ্যামোনিয়া। এখন আমি একটু দেখাবো যে আয়রন এখানে কিভাবে আসলে সক্রিয়ণ শক্তির মানটা কমায়, বা আয়রন এখানে কিভাবে আসলে বিক্রিয়াকে প্রভাবিত করে, বা সে যে বিক্রিয়ার গতি বাড়াচ্ছে বা সক্রিয়ণ শক্তি কমাচ্ছে কিভাবে, এটা হচ্ছে আমাদের দেখার উদ্দেশ্য এখানে। তো আসলে কি ঘটনা ঘটে দেখো, ধরো আমি যে এখানে লোহার চূর্ণ নিলাম। লোহার চূর্ণ মানে লোহার গুঁড়া আর কি, আয়রন পাউডার। লোহার চূর্ণ, লোহার চূর্ণ, লোহার চূর্ণ।
এই হচ্ছে লোহার গুঁড়া আছে। এখন তোমরা তো জানো যে বিক্রিয়া হইতে হলে সেখানে সংঘর্ষ হইতে হবে, তাই না? লোহার গুঁড়া, লোহা একটা কি মূল? অবস্থান্তর মূল। অবস্থান্তর মূল তার কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। সো করে কি, ফাঁকা ডি অরবিটাল ব্যবহার করে এই যে হাইড্রোজেনকে নিজের তলে নিয়ে আসে, অধিশোষণ করে। নাইট্রোজেন গুলোকে নিজের তলে অধিশোষণ করে ট্রিপল বন্ড। তো এমনিতে গ্যাসিয়াস পাত্রে কি হয়? গ্যাসিয়াস পাত্রে হইতেছে হাইড্রোজেন নাইট্রোজেন গুলো তো গ্যাসিয়াস অবস্থায় ঘোরাফেরা করে।